সকলে হেডিং করো বায়োলজির আজকের গুরুত্বপূর্ণ টপিক ব্লাড অ্যান্ড বডি ফ্লুইডস, রক্ত বা দেহ তরল। ভালো করে দেখো, এই টপিকে প্রচুর ইনফরমেশান আছে, আর এই ইনফরমেশানগুলো কিন্তু আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো প্রথমে যদি কাউকে জিজ্ঞেস করা হয় দেহ তরল বলতে কী বুঝি, তাহলে এটা আমরা বলতে পারি যে বহুকোষী প্রাণীর বিভিন্ন কোষে পুষ্টিদ্রব্য পরিবহন, শ্বাসবায়ু পরিবহন বা অন্যান্য কাজের জন্য যে লিকুইড বা যে তরল পদার্থ ব্যবহৃত হয় বা কাজে লাগে সেগুলি দেহ তরল। মানব দেহের যদি দেহ তরলের কথা বলি, তাহলে যে দুটো তরলের নাম প্রথমেই আসে সেটা হচ্ছে কি রক্ত ও লসিকা। তার মধ্যে সবথেকে বেশি টপিক আমার জানার দরকার রক্ত। ওকে, রক্ত সম্পর্কে রক্তের শ্রেণীবিভাগ থেকে আরম্ভ করে ব্লাড গ্রুপ, প্রত্যেকটা রক্তের বিভিন্ন অংশের কাজ, তার বিভিন্ন পরিমাণ আমাদের সব কিছু জানতে হবে। ওকে, চলো ফার্স্টে প্রত্যেকে হেডিং করো রক্ত বলে। দেখো গুরুত্বপূর্ণ টপিক, খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। দেখো ফার্স্ট যেটা জানার দরকার, রক্ত কোথায় থাকে বা রক্তের অবস্থিতি কোথায়। কি বলবে ভালো করে শুনে নাও। রক্ত প্রথমত কোথায় থাকে? রক্ত আমরা জানি যে কোনো কিছু কেটে গেলে রক্ত বেরোয়, তাহলে রক্তটা থাকে কোথায়? অ্যাকচুয়ালি রক্ত থাকে প্রাণীদের বিভিন্ন রক্তবাহ অর্থাৎ শিরা, ধমনী, জালকে অবস্থান করে, জালকের মধ্যে অবস্থান করে। এছাড়া হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে অবস্থান করে। জাস্ট লিখে রাখো যে রক্ত, ফার্স্ট ওর আন্ডারে হেডিং করে লেখো অবস্থান বলে, অবস্থান বলে লেখো যে রক্তবাহ ও হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। এই রক্তবাহ আর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ এখানে কাদের ক্ষেত্রে হয়? এটা কাদের ক্ষেত্রে বর্তমান? এটা বর্তমান হচ্ছে, নোট ডাউন করে নাও, যে বদ্ধ সংবহন তন্ত্রযুক্ত প্রাণীদের ক্ষেত্রে। বদ্ধ সংবহন তন্ত্রযুক্ত প্রাণীদের ক্ষেত্রে হয়েছে। যদি আমি মুক্ত সংবহন তন্ত্র বলি তাহলে তখন কি বলবো? তখন লিখে রাখো যে রক্তবাহ ও হিমোসিলে বর্তমান। হিমোসিল কি? হিমোসিল হলো মুক্ত সংবহন যাদের দেহে বর্তমান, তাদের যে দেহ গহ্বর তাকেই বলা হয় হিমোসিল। ব্র্যাকেটে লিখে নাও মুক্ত সংবহন তন্ত্র। হয়েছে। এই গেল অবস্থান। এই রক্ত অর্থাৎ রক্ত প্রাণীদেহে কোন কোন জায়গায় অবস্থান করে, এই গেল রক্তের অবস্থান। এর পরের যে টপিক সেটা হচ্ছে ভৌত ধর্ম বা ফিজিক্যাল প্রপার্টিস, প্রচুর গুরুত্বপূর্ণ। দেখো এই ভৌত ধর্ম রেসপেক্টে কিছু ইনফরমেশান বা কিছু ডেটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। ফার্স্ট যেটা গুরুত্বপূর্ণ, রক্তের পিএইচ বলতে পারবে, বলা উচিত, এটা আমি লিখেওছি। রক্তের পিএইচ কত? কেউ একজন বলো। আমি 7.4। আমি কিন্তু লিখেছিলাম, কোথায় লিখেছিলাম? যখন অ্যাসিড খার আমি করাই তখন কিন্তু লিখেছিলাম রক্তের পিএইচ 7.4 হয়েছে। নেক্সট যেটা আরেকটা ইনফরমেশান গুরুত্বপূর্ণ, রক্তের আপেক্ষিক গুরুত্ব। রক্তের আপেক্ষিক গুরুত্ব এটা কেউ বলতে পারবে? টাফ কিন্তু, লিখে রাখো 1.055 থেকে 1.065 হয়েছে। 1.055 থেকে 1.065 হয়েছে। চলো নেক্সট লেখো যে রক্তের সান্দ্রতা। রক্তের সান্দ্রতা কত? লিখে রাখো 4 থেকে 6। অসুবিধা নেই। এরপরে ভালো করে শুনে নাও যে রক্তের স্বাদ কীরকম। নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্ট, কেউ বলতে পারবো আমরা প্রত্যেকেই প্রায় হাত কেটে গেলেই, আমরা কোনো আঙুল কেটে গেলে একটু সামনে আমরা মুখে আঙুল ঢোকাই, তো রক্তের স্বাদ আমরা প্রত্যেকেই জানি। রক্তের স্বাদ কীরকম? রক্তের স্বাদ কীরকম? আম্লিক স্বাদ হতে পারে। 7.4 বলছো, কী করে আম্লিক হতে পারে? রক্তের স্বাদ হচ্ছে নোনা। এই নোনাট স্বাদটা কারণ কি? লিখে রাখো জাস্ট একটা পয়েন্ট, NaCl এর উপস্থিতির জন্য। NaCl এর উপস্থিতির জন্য রক্ত নোনতা বা নোনা হয়েছে। এর পরিমাণটা লিখে রাখো 0.97%। প্রত্যেকটা পরিমাণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ লেখা হয়েছে। এই যে টপিকগুলো লিখলে, ভালো করে শুনে নাও, এই যে টপিকগুলো লিখলে
এই টপিক কি, এই টপিকগুলো ভৌত ধর্ম। এবার দেখো রক্তের বর্ণ লাল, সেই নিয়ে আর আমি ডিটেলসে বলছি না, কারণ পরে আমি হিমোগ্লোবিন যখন আলাদা করে লেখাবো তখন বলবো, এটা প্রত্যেকেই প্রায় জানো যে হিমোগ্লোবিন উপস্থিতির কারণে রক্তের বর্ণ লাল হয়, কোনো অসুবিধা নেই। এবার যেটা প্রত্যেকে হেডিং করো ভৌত ধর্মের পরে, আশা করি প্রত্যেকে লিখেছো, নোট ডাউন করো যে পরিমাণ কি, ভালো করে শোনো। রক্তের যে পরিমাণ, এটা কিন্তু পুরুষ ও স্ত্রী দেহে ভিন্ন হয়, এটা আমাদের একটু মনে রাখতে হবে। ফার্স্ট লিখে নাও পুরুষ দেহ বা পুরুষদের ক্ষেত্রে, বলতে পারে পুরুষদের ক্ষেত্রে রক্তের পরিমাণ কত, লিখে নাও যে 500 ml বা যেটাকে বলতে পারি 5 লিটার, সবাই আমরা জানি পুরুষ দেহে। আর স্ত্রী দেহে রক্তের পরিমাণ বলতে পারবে, লিখে নাও 4500 ml বা 4.5 লিটার। এই ইনফরমেশানগুলো আমাদের কাজে লাগে। হয়েছে, বোঝা গেছে তো? কোনো ডাউট নেই, হ্যাঁ কি না? হয়েছে না হয়নি? চলো এরপরে লিখে নাও যে রক্তের উপাদান। এই উপাদানটা কিন্তু আমি একটু ছক করে লেখাবো, যাতে তোমাদের প্রত্যেকের মনে থাকে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু রক্তের উপাদান। এবার আমাকে তোমরা বলো, তোমরা প্রায় জানো যে প্রধানত যদি রক্তকে আমরা ভাগ করি উপাদান ওয়াইজ, কটা ভাগে ভাগ করতে পারি বলো? কেউ একজন, সায়নী বলা উচিত, তোমার সাবজেক্ট এটা। রক্ত 4 ভাগে কী করে হলো? রক্তকে কটা উপাদান ওয়াইজ কটা ভাগে ভাগ করতে হবে নর্মালি বলো? কেউ 2 রকম, একটা রক্তরস, একটা রক্ত কোষ, ঠিক আছে, বা রক্ত কণিকা বলতে পারো। চলো নোট ডাউন করো। প্রধানত 2টো ভাগে ভাগ করা যায়, একটাকে বলে রক্তরস বা প্লাজমা, রক্তরস বা যেটাকেই বলা হয় প্লাজমা, যার পরিমাণ 55% হয়েছে। আর একটা লিখে রাখে কণিকা বা রক্ত কোষও বলতে পারো, যার পরিমাণ হচ্ছে 45% লেখা হয়েছে। এইবার আমাকে বলো, যেটা খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই যে রক্ত কোষ, এর আবার কটা ভাগ? এর 3টে ভাগ, এটা তোমরা প্রত্যেকেই প্রায় জানো। কি কি বলে ফেলো, কি কি জলদি বলো? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। জলদি নোট ডাউন করো। লোহিত রক্তকণিকা, যেটাকে আরবিসি বলি, শ্বেত রক্তকণিকা, আর একটা কি অনুচক্রিকা। হচ্ছে, কোনো অসুবিধা নেই। আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস, কোনো অসুবিধা নেই। এরপরে এর ভাগগুলো কিন্তু একটু গুরুত্বপূর্ণ। এবার দেখো, আবার শ্বেত রক্তকণিকারও আরও ভাগ রয়েছে। সেই শ্বেত রক্তকণিকার ভাগ আমরা যখন শ্বেত রক্তকণিকা বলে আলাদা করে বলবো তখন আমি ডিটেলসে বলবো। এর আবার মোটামুটি 3টে ভাগ। কি কি? খুব গুরুত্বপূর্ণ, ভালো করে নোট ডাউন করবে। একটা লিখে নাও জল, কঠিন পদার্থ, আর একটা লিখে নাও গ্যাসীয় বস্তু। প্রত্যেকটা পার্সেন্টেজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জল কত পার্সেন্ট? লিখে নাও 91 থেকে 92%। এটা লিখে নাও কঠিন পদার্থ, লিখে নাও 7 to 9%। আর গ্যাসীয় বস্তু হচ্ছে 1 to 2%। অসুবিধা নেই। গ্যাসীয় বস্তু হলে করকম আমরা প্রত্যেকেই জানি। কি কি? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। এই 2 শ্বাসবায়ু, যে শ্বাসবায়ুটা কে পরিবহন করে, এটা হচ্ছে লোহিত রক্তকণিকা পরিবহন করে। যখন আমি কাজ বলবো তখন আমি ডিটেলসে বলবো, হ্যাঁ কি না? এবার যেটা আমাদের জানার দরকার, জলের তো আর কোনো ভাগ হয় না। এবার কারোর মনে কি এরকম প্রশ্ন আসছে যে স্যার এটা 55%, এটা 45%, তাহলে এগুলো কী করে 90%, 7% হয়ে গেল? এরকম কি কারোর কোনো প্রশ্ন আসছে কারোর মাথায়? আসলে আমাকে বলতে পারো। যেমন অনেক ব্যাচে ক্লাস নিয়ে আমাকে এই প্রশ্ন অনেকেই করে যে স্যার এটা বললেন 55%, এটা 45%, তাহলে এটা 90% হয়ে গেল কী করে? তাহলে যোগ করে সব 100% বেশি হয়ে যাচ্ছে। এরকম কি কারোর কোনো প্রশ্ন আসছে মাথায়? করলে যদি আসে তাহলে বলতে পারো, আমি জোরজবস্তি প্রশ্ন জাগাচ্ছি না। যদি তোমাদের প্রশ্ন জেগে থাকে তাহলে বলো। দেখো এখানে তো তোমরা পার্সেন্টেজের ম্যাথ নিশ্চয়ই পড়েছো। এই রক্তের টোটাল 100%-এর মধ্যে রক্তরস 55, রক্ত কোষ হচ্ছে বা কণিকা 45, এটা নিয়ে ডাউট নেই।
এইবার রক্ত রস বা প্লাজমা যেটা 45, এই 45-এর মধ্যে এটা যদি 100% কল্পনা করো যে গোটা প্লাজমার 90% জল, প্লাজমার কঠিন পদার্থ 7 to 9, প্লাজমার গ্যাসীয় পদার্থ 1 to 2। বোঝা গেছে? এই যে পার্সেন্টেজটা, এটা প্লাজমার রেসপেক্টে, রক্তের রেসপেক্টে নয়। রক্তের রেসপেক্টে দুটো ভাগ, একটা হচ্ছে রক্তরস, একটা রক্তকণিকা। এই যে পার্সেন্টেজগুলো, এটা প্লাজমার রেসপেক্টে। আশা করি বোঝা গেছে, হ্যাঁ কি না? এবার চলো, কঠিন বস্তুকে মোটামুটি ভাগ করতে পারি আমরা 3টে ভাগে। কঠিন বস্তুকে আমরা ভাগ করতে পারি 3টে ভাগে, গুরুত্বপূর্ণ কিন্তু। কি কি? একটা জৈব বস্তু, অজৈব বস্তু, একটা অন্যান্য বস্তু। জৈব বস্তু, অজৈব বস্তু, অন্যান্য বস্তু হয়েছে। জৈব বস্তু থাকে, ভালো করে শোনো না, জৈব বস্তুর মধ্যে আবার কিছু ভাগ রয়েছে। এই ভাগগুলো কিন্তু একটা ভাগের মধ্যে কিন্তু আমার অনেকটা পড়া এগিয়ে যাবে। এর আবার মোটামুটি 3টে ভাগ। এর 3টে ভাগ দেখে নাও। হ্যাঁ স্যার। তাহলে 3টে ভাগ জৈব বস্তুর কী কী? খুব গুরুত্বপূর্ণ কিন্তু, লিখে নাও। প্রোটিন, অপ্রোটিন, নাইট্রোজেন যৌগ, N2 যৌগ, আর একটা লিখে নাও যে নাইট্রোজেন বিহীন যৌগ হয়েছে। এবার প্রোটিন যে লিখেছো, খুব গুরুত্বপূর্ণ। প্রোটিনের আবার দুটো ভাগ রয়েছে, একটা লিখে নাও প্লাজমা প্রোটিন, আর 2 নম্বর লিখে নাও যে হিমোগ্লোবিন। খুব গুরুত্বপূর্ণ কিন্তু, প্রোটিনের দুটো ভাগ, একটা প্লাজমা প্রোটিন, একটা হিমোগ্লোবিন হয়েছে। এবার অপ্রোটিন নাইট্রোজেন যৌগ, এর কিছু এক্সাম্পল আছে। এর কিছু এক্সাম্পলগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। লিখে নাও যে অ্যামাইনো অ্যাসিড, প্রত্যেকে নোট ডাউন করবে। 2 নম্বর লেখো ইউরিক অ্যাসিড, আমরা জানি রক্তে ইউরিক অ্যাসিড থাকে, একটা আমাদের ব্যালেন্সে রাখতে হয়, বেড়ে গেলে সমস্যা, ইউরিক অ্যাসিড। 3 নম্বর লিখে রাখো ক্রিয়েটিন। 4 নম্বর লেখো ক্রিয়েটিনিন হয়েছে, লেখা হয়েছে। 5 নম্বর লেখো ইউরিয়া। বলো প্রত্যেকে লেখা হলো কি না? হয়েছে। এই হলো তোমার কি অপ্রোটিন নাইট্রোজেন গঠিত যৌগ। এবার নাইট্রোজেন বিহীন যৌগের উদাহরণ কি? লিখে নাও শর্করা, রক্তে শর্করা থাকে, তার সেটাকে আমাকে ব্যালেন্সে রাখতে হয়। এছাড়া যেটা কোলেস্টেরল, লিপিডের অংশ কোলেস্টেরল, ফ্যাট হয়েছে। এইগুলো কি নাইট্রোজেন বিহীন জৈব যৌগ, কোনো অসুবিধা নেই। এরপরে দেখো, ভালো করে দেখে নাও, অজৈব যে বলেছিলাম, অজৈবের হচ্ছে দুটো ভাগ, এখানে লিখে নিতে পারো। একটি হচ্ছে ক্যাটায়ন, আর 2 নম্বর হচ্ছে অ্যানায়ন। খুব গুরুত্বপূর্ণ, এই ছক মনে রাখলেই কিন্তু মোটামুটি আমাদের অনেকটা এগিয়ে যাব। ক্যাটায়নে কী কী থাকে? ক্যাটায়নে লিখে নাও Ca2+, Mg2+, Na+, Fe3+ প্রভৃতি। অ্যানায়নে কী থাকে? খুব গুরুত্বপূর্ণ, Cl-, বাইকার্বনেট HCO3-। কোনো অসুবিধা নেই। তাহলে ক্যাটায়ন অ্যানায়নের এক্সাম্পল পাওয়া গেছে, হ্যাঁ কি না? এরপরে অন্যান্য বস্তুতে কিছু এক্সাম্পল লিখে রাখো। 1 নম্বর এরকমভাবে লিখে রাখো যে ভিটামিন। 2 নম্বর লিখে রাখো উৎসেচক। 3 নম্বর লিখে রাখো রঞ্জক। আচ্ছা, আর একটা 4 নম্বরে অ্যাড করে রাখো হরমোনও পাওয়া যায় বা লক্ষ্য করা যায়। তাহলে এই যে প্রত্যেকে লেখা হয়েছে প্রত্যেকের, আশা করি। তাহলে আমি আরেকবার রিভাইজ করে দিই প্রত্যেককে, যে রক্তকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা যায়। একটা তুলনামূলক লিকুইড অংশ বা তরল অংশ, সেটাকে বলতে পারি রক্তরস বা প্লাজমা। আর একটা কণিকা বা কোষ অংশ, যেটাকে আবার 3টা ভাগ করা যায়, যেটা ডিটেলস আমরা ভালো করে একটু পরেই পড়তে স্টার্ট করব। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? এরপরে যেটা গুরুত্বপূর্ণ, যে
রক্তরসকে আবার দুটো ভাগে তিনটা ভাগ করা যায়, যে জলের পার্সেন্ট হিউজ থাকে, কঠিন পদার্থ ও গ্যাসীয় পদার্থ। আর আমরা জানি গ্যাসীয় পদার্থ বলতে দুরকম, একটা অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস পরিবহন করে। এরপরে কঠিন পদার্থকে মোটামুটি তিন ভাগে ভাগ করা যায়, জৈব বস্তু, অজৈব বস্তু, অন্যান্য বস্তু। অন্যান্য বস্তুর মধ্যে থাকে ভিটামিনের মধ্যে অ্যাসকর্বিক অ্যাসিড, দ্যাট ইজ ভিটামিন সি, থিয়ামিন, রাইবোফ্লাভিন, বায়োটিন অর্থাৎ B12, B5, এই বি কমপ্লেক্স ভিটামিনগুলো কিন্তু লক্ষ্য করা যায়। এছাড়া উৎসেচকের মধ্যে থাকে হচ্ছে ফসফেটেজ, অ্যামাইলেজ, অতটা ডিটেলসে আমি বলবো না, তো পরে যখন উৎসেচক বলে লেখাবো তখন আমি ডিটেলসে বলে নেবো। রঞ্জকের মধ্যে থাকে বিলিভার্ডিন, বিলিরুবিন, নামগুলো শুনেছো, এইগুলো থাকে হচ্ছে অন্যান্য বস্তুর মধ্যে। অজৈব বস্তুর মধ্যে কী থাকে? ক্যাটায়ন, অ্যানায়ন। ক্যাটায়ন বলতে কি? Ca2+, Mg2+, Fe3+, Na+, হ্যাঁ কি না, অর্থাৎ ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, আয়রন আয়ন বা লোহা আয়ন, হ্যাঁ কি না। এরপরে অ্যানায়নে থাকে ক্লোরাইড ও বাইকার্বনেট, কোনো অসুবিধা নেই। এবার চলে এসো জৈব বস্তু। দেখো জৈব বস্তু খুব গুরুত্বপূর্ণ। জৈব বস্তু তিনটে ভাগ, একটা প্রোটিনের কী? প্লাজমা প্রোটিন আর হিমোগ্লোবিন। দেখো প্লাজমা প্রোটিনের তিনটে বিশেষ উদাহরণ রয়েছে, পারলে তোমরা লিখে রাখতে পারো, আমি আবার লিখিয়ে দেবো কী উদাহরণ প্লাজমা প্রোটিনের। অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন। নামগুলো যারা মোটামুটি বায়োলজি একটু পড়তে ভালোবাসতে তারা কিন্তু নামগুলো শুনেছো। তাহলে প্লাজমা প্রোটিনের তিনটে বিশেষ এক্সাম্পল ইম্পর্টেন্ট, আমি নাম এখানে লেখার স্পেস নেই বলে আমি লিখলাম না, তোমরা লিখে নিতে পারো, যে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, আরেকটি হচ্ছে সেটা হচ্ছে হিমোগ্লোবিন। এবার অপ্রোটিন নাইট্রোজেন গঠিত যৌগ কী? অ্যামাইনো অ্যাসিড, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, ইউরিয়া। হয়েছে, বোঝা গেছে। এরপরে নাইট্রোজেন বিহীন, যার মধ্যে নাইট্রোজেন থাকে না, শর্করা, কোলেস্টেরল, ফ্যাট। ও আর একটা লিখে রাখো 4 নম্বরে, যে জৈব অ্যাসিড সমূহ বলতে কী? ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, লিখে দিতে পারো। হয়েছে, প্রত্যেকে লেখা হয়েছে। এই গেল রক্তের উপাদান। কোনো ডাউট থাকলে বা কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, বলো, কোনো সমস্যা থাকলে বলো আমাকে। হয়েছে তো? লেখা হয়েছে, প্রত্যেকে রেসপন্স করো। তাহলে পরের টপিকে যাব আমি। হয়েছে? চলো, ভেরি গুড। নেক্সট প্রত্যেকে হেডিং করো যে লোহিত রক্তকণিকা। প্রত্যেকে গুড হেডিং করো, লোহিত রক্তকণিকা। এই টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক, ভালো করে দেখে নাও। লোহিত রক্তকণিকা, যারা কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন পরীক্ষা ফলো করো তারা কিন্তু এই টপিক থেকে কোশ্চেন কিন্তু খুব আসে। প্রত্যেকে হেডিং করো যে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসেল বা RBC। হচ্ছে লোহিত রক্তকণিকা বা RBC, অসুবিধা নেই। দেখো ভালো করে জেনে নেওয়ার দরকার যে লোহিত রক্তকণিকা প্রথমে দেখো কিছু পয়েন্ট করে লেখাবো। ফার্স্টে যে পয়েন্ট লেখাবো সেটা হচ্ছে আকার। কেউ আমাকে বলতে পারবে? এটা বলা উচিত। লোহিত রক্তকণিকা বা RBCর আকার কীরকম বলতে পারবে? জাস্ট লিখে নাও, গোলাকার, মানব দেহের কিন্তু গোলাকার ও লিখে রাখো দ্বি অবতলাকার চাকতি সদৃশ্য। হয়েছে, কোনো অসুবিধা নেই, বোঝা গেছে তো? এরপরে ভালো করে শুনে রাখো, আয়তন। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি একদম নোটের মতো করে নোট লিখে দিচ্ছি, তোমাদের কাজ শুধু মনে রাখা। আয়তন কত লিখে রাখো। ব্যাস হলো 7.5 মাইক্রোমিটার। ওকে, তবে এর রেঞ্জটা বলা হয় বিভিন্ন মানুষের ক্ষেত্রে 5.5 থেকে 8.8 মাইক্রোমিটার। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? লেখা হয়েছে, বলবে, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, হ্যাঁ কি না? লেখা হয়েছে তো? চলো নেক্সট লিখে নাও সংখ্যা, সব থেকে গুরুত্বপূর্ণ। সংখ্যা দিয়ে এখনকার প্রশ্ন কিন্তু খুব আসে। সংখ্যা কত? যখনই একটা জিনিস মনে রাখবে, রক্তের ক্ষেত্রে বা আমাদের ফিজিওলজিক্যাল কোনো পার্টে মানুষদের দেহের স্ত্রী দেহ ও পুরুষ দেহ ভিন্ন হয়, তাই দুরকম কিন্তু আমাদের মনে রাখা গুরুত্বপূর্ণ। লিখে নাও যে পুরুষদের ক্ষেত্রে
পুরুষদের ক্ষেত্রে এর হচ্ছে 50 লক্ষ প্রতি মাইক্রোলিটার রক্ত, প্রতি মাইক্রোলিটার রক্ত। তাহলে এটা বলতে পারি যে লোহিত রক্তকণিকার সংখ্যা 50 লক্ষ পার মাইক্রোলিটার ব্লাড, এটা পুরুষদের ক্ষেত্রে। স্ত্রীদের ক্ষেত্রে কত হবে? স্ত্রীদের ক্ষেত্রে লিখে রাখো 45 লক্ষ পার মাইক্রোলিটার রক্ত। লেখা হয়েছে প্রত্যেকের গুরুত্বপূর্ণ, হ্যাঁ কি না? বোঝা গেছে না যায়নি? চলো এবার খুব গুরুত্বপূর্ণ উপাদান, এরও উপাদান জাস্ট এক লাইনে লেখাবো। খুব একটু বড় চ্যাপ্টার আছে, দেখি একদিনে কমপ্লিট করা যায় কি না, না হলে 2 দিন লাগবে। এর দুটো উপাদান, জল আর একটা হচ্ছে অজৈব মানে কঠিন পদার্থ। জল, কঠিন পদার্থ, জল থাকে 60 to 70%, কঠিন পদার্থ থাকে 30 to 40%। এবার কঠিন পদার্থের মধ্যে আবার দুটো ভাগ লিখে নিতে পারো, এর দুটো ভাগ এ আর বি দিয়ে। এতে লেখা হচ্ছে অজৈব, বিতে লেখা হচ্ছে জৈব। অজৈবর এক্সাম্পল কী দেবে? লিখে নাও পটাশিয়াম ফসফেট, পটাশিয়াম ফসফেট ও বাইকার্বনেট, পটাশিয়াম ফসফেট ও বাইকার্বনেট করা হয়েছে। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। আর জৈব বলতে কী থাকে আমরা জানি প্রত্যেকেই, হিমোগ্লোবিন, নোট ডাউন করো প্রত্যেকে, হিমোগ্লোবিন, প্রোটিন, ফসফোলিপিড, ইউরিয়া প্রভৃতি, ইউরিয়া, অ্যামাইনো অ্যাসিড প্রভৃতি হয়েছে। এটা কার উপাদান জানলাম? এটা আরবিসির উপাদান। হ্যাঁ কি বলছো বলো সৌমেন? স্যার এই জৈব উপাদানটা লিখেছেন যে পটাশিয়াম আর কি, ওটা বোঝা যাচ্ছে না স্যার। পটাশিয়াম ও বাইকার্বনেট, পটাশিয়াম ও বাইকার্বনেট হচ্ছে। চলো নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্ট লেখো, উৎপত্তি। দেখো উৎপত্তি মোটামুটি ভালো করে শুনে রাখো, এই লোহিত রক্তকণিকার উৎপত্তি স্থল। হ্যাঁ বলো, কি বলছো বলো, বুঝলাম না। হ্যাঁ দেখো লোহিত রক্তের উৎপত্তি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। উৎপত্তির 3টে বিশেষ অবস্থা বলতে আমরা ভ্রূণ থেকে জন্মের 1 মাস পূর্বে বা জন্মের পর, এই 3টে ভাবে ভাগ করতে পারি লোহিত রক্তের উৎপত্তি। সময়ের সঙ্গে সঙ্গে উৎপত্তি স্থল কিন্তু পরিবর্তন হয়। লিখে রাখো, পয়েন্ট করে লেখো যে ভ্রূণ অবস্থায় কোশ্চেন এসেওছে কোশ্চেন, যারা WBCS পরীক্ষা দাও তাদের জন্য কিন্তু এটা প্রিয় প্রশ্ন, যে ভ্রূণ অবস্থায় লোহিত রক্ত কোথায় পাওয়া যায় বা কোথায় উৎপত্তি হয়। লিখে রাখো ভ্রূণের ভাস্কুলেশন অঞ্চলে, ভ্রূণের ভাস্কুলেশন অঞ্চল খুব গুরুত্বপূর্ণ হয়েছে। নেক্সট নোট ডাউন করো যে জন্মের 1 মাস পূর্বে, জন্মের 1 মাস পূর্বে কোথা থেকে পাওয়া যায়? লিখে রাখো যকৃৎ ও প্লীহা। এই পয়েন্টগুলো কিন্তু ভালো করে নোট ডাউন করবে হয়েছে। এবং জন্মের পর, এটা বলা উচিত, জন্মের পর লোহিত রক্তকণিকার উৎপত্তিস্থল কোথায় বলো? অস্থিমজ্জা। ভেরি গুড, লিখে নাও লোহিত অস্থিমজ্জা, যেটাকে আমরা বলি বোন ম্যারো, লোহিত অস্থিমজ্জা হয়েছে। এই পয়েন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আশা করি আমি প্রত্যেকে যে বুঝেছি আমি, যে সায়েন্সের মধ্যে বায়োলজি পড়তে কম্পিটিটিভে প্রত্যেকেরই ভালো লাগে বা একটু পড়তে ইন্টারেস্ট পাওয়া যায়, তো সেটা যেন ইন্টারেস্টটা ধরে রেখে যেন এগুলো পড়া হয়ে যায়। আগামী রবিবারের মকে, এই রোববার নয়, আগামী মকে সায়েন্স কিন্তু থাকবে, সেক্ষেত্রে বায়োলজি পার্ট প্লাস ফিজিক্স কেমিস্ট্রি যেগুলো পড়া হয়েছে আমি সেগুলো কিন্তু দেবো। ওকে, ভালো করে তোমরা দেখে নেবে। চলো নেক্সট উৎপত্তির পরে নোট ডাউন করো যে জীবনকাল, স্প্যান অফ লাইফ, এটা প্রত্যেকে জানো। লোহিত রক্তের আয়ু কতদিন বলো? 120 দিন। এটা প্রত্যেকে জানো, কোশ্চেন খুব আসে। লাস্ট ফুড অ্যাসাইয়ের পরীক্ষায় এসেছিল, NTPCতে বেশিরভাগ শিফটে এইটা কোশ্চেন আসে, খুব কোশ্চেন আসে হয়েছে। চলো নেক্সট যেটা গুরুত্বপূর্ণ, কাজ বলো সায়নী, কাজ কি হবে বলো? কেউ একজন বলো যে আরবিসির কাজ কি? দেখো লোহিতের প্রধান কাজ কি? প্রধান কাজ হলো অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা।
1 নম্বর কাজ লেখো অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন। অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন শুধু একটা কাজ নয়, আর একটা কাজও আছে যে অম্ল ক্ষারীয় ভারসাম্য রক্ষা করে। অম্ল ক্ষারীয় ভারসাম্য রক্ষা করে। অম্ল ক্ষারীয় ভারসাম্য রক্ষা করে হয়েছে। এছাড়াও বলতে পারো, সেটা অতটা নয়, যে সান্দ্রতাও বজায় রাখে। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না বলো? কোনো ডাউট থাকলে বা কোনো সমস্যা থাকলে আমাকে বলবে। হয়েছে? চলো, এই হলো এই যেটা লেখালাম এতখানি টপিক, এইটা হলো কি আরবিসি। আমাদের এর থেকে ডিটেলস বা এর থেকে এটা আমার দরকার নেই। আমাদের যেটা জুজ করতে হবে সেটা হচ্ছে এই আরবিসির এর পার্ট। এরপরে দেখো আরবিসির মধ্যেই একটি গুরুত্বপূর্ণ রয়েছে, মানে একটা জৈব বস্তু একটা রয়েছে, সেটা হচ্ছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কেন বলছি? এই হিমোগ্লোবিন থেকে প্রশ্ন বা ছোটো ছোটো টপিক কিন্তু বারবার আসে। প্রত্যেকে এর পরের টপিক শ্বেত রক্তকণিকার আগে লিখে রাখো হিমোগ্লোবিন। প্রত্যেকে হেডিং করো। নেক্সট ছোট্ট করে পয়েন্ট কিছু ইনফরমেশান দেওয়ার আছে আমার। হিমোগ্লোবিন প্রত্যেকে বলি বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি খাতা আলাদা রাখো। যা আমি লেখাচ্ছি যেন খাতায় নোট ডাউন করা থাকে। আমি নোট দিয়ে কিন্তু কাজ মিটিয়ে দিতে পারতাম, আমি ডিসকাস করে এটাই লেখাচ্ছি, লিখলে অন্তত একবার পড়া হয়ে যায়, আমার যেটা পার্সোনালি মনে হয়। তো তোমরা একটু খাতা বানিয়ে কিন্তু লিখে রাখো। আর যারা ক্লাস করতে পারছো না তাদেরকে এটা বলতে পারি যে একটু ক্লাস করার চেষ্টা করো, না হলে অন্তত রেকর্ডিংটা দেখে নিও। হয়েছে? চলো, হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনে যদি বলি হিমোগ্লোবিনের অবস্থান কোথায় বলতে পারবে? হিমোগ্লোবিনের অবস্থান কোথায় বলো? হ্যাঁ হ্যাঁ, রক্তরসে। একদম ভেরি গুড, লিখে নাও। রক্তকণিকায়। কণিকায় অ্যাকচুয়ালি আরবিসিতে। কাদের ক্ষেত্রে? মেরুদণ্ডীদের ক্ষেত্রে। আর রক্তরসে কাদের? অমেরুদণ্ডীদের। কোশ্চেন কিন্তু আসে, ছেলেমেয়েরা প্রচুর ভুল করে, যে অমেরুদণ্ডী প্রাণী বা একটা অমেরুদণ্ডী উদাহরণ দেবে, দিয়ে বলবে তাদের হিমোগ্লোবিন কোথায় বর্তমান, বেশিরভাগ আরবিসি করে চলে আসবে। তা কিন্তু একদমই নয়। বোঝা গেছে? কোনো অসুবিধা নেই। এবার এরপরও যেটা আছে সেটা হচ্ছে পরিমাণ বা সংখ্যা। এখানেও স্ত্রী দেহ পুরুষ দেহ আলাদা হবে। নোট ডাউন করো পরিমাণ। দেখো পুং আর স্ত্রী, কেউ বলতে পারবে পরিমাণ কত করে থাকে? কারোর আইডিয়া আছে? লিখে নাও যে 14.5 গ্রাম, 14.5 গ্রাম পার 100 ml ব্লাড। হয়েছে? আর স্ত্রীদের ক্ষেত্রে 13.5 গ্রাম পার 100 ml ব্লাড। অসুবিধা নেই কারোর? পরিমাণ বোঝা গেছে? দেখো যেটা লেখাচ্ছি তোমাদের কিছু কাজ শুধু লেখা আর মুখস্থ করা। হয়েছে না হয়নি? বোঝা গেছে না যায়নি? চলো, এরপরে নেক্সট লিখে রাখো উপাদান কি হবে? দেখো হিমোগ্লোবিন এর নামের মধ্যেই কিন্তু উপাদান দুটো বর্তমান। কি? দেখো এটি মোটামুটি দু রকমের নিয়ে গঠিত, একটি হিম প্লাস গ্লোবিন। দেখো লিখে নাও হিম প্লাস গ্লোবিন। অ্যাকচুয়ালি হিমের স্পেলিং কি? হিমের স্পেলিং হচ্ছে HEAM। হিম মানে কি? হিম মানে কি? লোহা ঘটিত একরকম পদার্থ, যার পার্সেন্ট কত? যার পার্সেন্ট হচ্ছে 4%, মনে থাকবে। আর গ্লোবিন হলো একরকম সরল প্রোটিন, যা গ্লোবিউলিন থেকে উৎপন্ন হয়। সরল প্রোটিন, যার পার্সেন্টেজ কত? 96%। আশা করি অসুবিধা নেই। বলো। ভুল করলাম। HAEM। ওকে, হিম। আর গ্লোবিন হচ্ছে সরল প্রোটিন, যার পার্সেন্ট হচ্ছে 96%। মনে থাকবে? কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? এরপর একটা লিখে রাখো যে যন্ত্রের সাহায্যে হিমোগ্লোবিন পরিমাপ করা হয়। বলতে পারবে? যে যন্ত্রের সাহায্যে হিমোগ্লোবিন পরিমাপ করা হয়, কেউ বলতে পারবে? লিখে নাও যে হিমোগ্লোবিনোমিটার। হয়েছে? লিখে নাও হিমোগ্লোবিনোমিটার। লিখে নাও হিমোগ্লোবিন পরিমাপক যন্ত্র। হিমোগ্লোবিন পরিমাপক যন্ত্র লেখা হয়েছে, কোনো অসুবিধা নেই। নেক্সট লিখে রাখো যে অক্সিজেন ধারণ ক্ষমতা, খুব গুরুত্বপূর্ণ।
অক্সিজেন ধারণ ক্ষমতা, কোশ্চেন একবার এসেছিল, কেউই বেশিরভাগই পারেনি ওই ডাব্লিউবিসিএস ওই বছরের কোশ্চেনে, যে 1 গ্রাম হিমোগ্লোবিন কতটা অক্সিজেন ধারণ করতে সক্ষম। জাস্ট লিখে নাও যে 1 গ্রাম হিমোগ্লোবিন 1.34 ml অক্সিজেন ধারণ করতে পারে। হচ্ছে কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, বলো কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। গেছে বোঝা? চলো এরপরে এতটা লেখা হয়েছে। সৌমেন কমপ্লিট, সুশান্ত, রঞ্জিত কোনো ডাউট আছে? ওকে, রূপালী বোঝা গেছে? চলো নেক্সট। আচ্ছা নোট ডাউন করে নেবে। নেক্সট প্রত্যেকে হেডিং করো শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড কর্পাসেল বা ডাব্লিউবিসি, গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভালো ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো কাকে বলে বা এর কাজ কী বা এর কোনো বিশেষ কোনো ফিচার্স কেউ বলতে পারবে? ভালো করে শুনে রাখো। এদের আকার হচ্ছে অনিয়তকার, এদের সাইজ কিন্তু তুলনামূলক কিছুটা বেশ বড় প্রকৃতিরই হয়। লিখে রাখো ফার্স্টে এদের জাস্ট লিখে রাখো আকার, তারপরে আয়তনের দিকে যাব আমরা। আকার বলতে পারবে, এক্ষুনি বললাম আমি অনিয়তাকার, অর্থাৎ এর কোনো প্রপার আকার নেই। অনিয়তাকার অর্থাৎ এটি নির্দিষ্ট আকার বিহীন। এরপর লিখে রাখো আয়তন বা সাইজ। লিখে রাখো যে বিভিন্ন আয়তনের হয়, তবে গড় ব্যাস, যেহেতু গড় আমায় করতেই হবে বিভিন্ন আয়তনের রেসপেক্টে, গড় ব্যাস লিখে রাখো 8 থেকে 18 মাইক্রোমিটার। কোনো অসুবিধা নেই। নেক্সট যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সংখ্যা বা পরিমাণ। সায়নী বলতে পারবে স্ত্রী দেহ ও পুংদেহ রেসপেক্টে এর সংখ্যা কত বলতে পারবে? পুংদেহ ও স্ত্রী দেহ রেসপেক্টে এর সংখ্যা, পুংদেহে কত থাকে? পুংদেহে মোটামুটি থাকে 8000 প্রতি, বলো প্রতি মাইক্রোলিটার রক্ত। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, শুধু সংখ্যা বলে দিলে হয় না, প্রতি মাইক্রোলিটার রক্ত। আর স্ত্রী দেহ কত হয়? 6000 থেকে 7000 প্রতি মাইক্রোলিটার রক্ত। হয়েছে, অসুবিধা নেই। এবার একটা কোশ্চেন আছে যে আমি তো ডাব্লিউবিসির সংখ্যা পেলাম, আগে আমি আরবিসির সংখ্যাও লিখিয়েছি, তাহলে এদের রেশিওটা কত? যে আরবিসি ইজ টু ডাব্লিউবিসি, অর্থাৎ উভয় প্রকার রক্তকণিকার অনুপাত কত বলতে পারবে? এটা কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসে। 7000:1, 7000টা আরবিসি থাকলে একটা ডাব্লিউবিসি থাকে, এটা কিন্তু মনে রাখতে হবে। 7000:1। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। বলো কারো কোনো ডাউট বা কারো কোনো সমস্যা আছে এই টপিকের ওপর? নেই তো? চলো এরপরে যেটা শ্বেত রক্তকণিকা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এর শ্রেণীবিন্যাস। উপাদান নয়, কিন্তু অনেকে উপাদান বলে ভুল করে, তা কিন্তু না, শ্রেণীবিন্যাস। জাস্ট এর আন্ডারে হেডিং করো যে শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ ডাব্লিউবিসি। দেখো ছক করে লিখবো, তোমরা একটু ভালো করে লেখার চেষ্টা করবে। মাঝখানে লেখো শ্বেত রক্ত কণিকা। হয়েছে। এই শ্বেত রক্তকণিকা প্রথমত কটা ভাগ করতে পারি? প্রথমত দুটো ভাগে। কি কি বলা উচিত সায়নীর? তোমার নিজের সাবজেক্ট। হ্যাঁ, এক দানাবিহীন আর একটা কি দানাদার, দানাদার বা দানাযুক্ত, একটা দানাবিহীন। তাহলে একটা লিখে নাও যে এক গ্রানুলোসাইট, আর একটা লিখে নাও যে গ্রানুলোসাইট। অসুবিধা নেই। এবার আমাকে বলো সায়নী, কোনটা দানাবিহীন কোনটা দানাযুক্ত? কোনটা দানাবিহীন কোনটা দানাযুক্ত বলতে পারবে? এক গ্রানুলোসাইট হচ্ছে দানাবিহীন, এটা দানাযুক্ত। নোট ডাউন করে নাও, দানাবিহীন আর দানাযুক্ত বা দানাদার, যাই বলতে পারো।
হচ্ছে। এইবার খুব গুরুত্বপূর্ণ, এর কটা আছে, এর দুটো ভাগ বা এর দু রকম পাওয়া যায়। কি কি? একটা মোনোসাইট, ভালো করে নোট ডাউন করবে, সহজে বলছি নোট ডাউন করবে। আর একটা কি, একটা মোনোসাইট আর একটা কি লিম্ফোসাইট হয়েছে। এবার গ্রানুলোসাইটের কটা ভাগ? গ্রানুলোসাইটের হচ্ছে 3টে ভাগ। কি কি বলা উচিত, কেউ একজন বলো, পারা উচিত। নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল হচ্ছে, কোনো অসুবিধা নেই। এইবার লিম্ফোসাইটের আবার দুটো বিশেষ ভাগ বর্তমান। ওকে, জানো এটা? সায়নী, পারা উচিত তোমার। কি কি ভাগ? দেখো, এর দু রকম ভাগ রয়েছে। কি কি? সেটি হলো টি লিম্ফোসাইট, আর একটা কী হয়, টি লিম্ফোসাইট, আর একটা বি লিম্ফোসাইট। এই যে টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইটের কথা আমি বললাম, এইটা কিসের ভিত্তিতে ভাগ করলাম? লিখে রাখো, উৎপত্তি অনুসারে। উৎপত্তি অনুসারে হচ্ছে, উৎপত্তি অনুসারে দুটো ভাগে ভাগ করা যায়, একটা টি লিম্ফোসাইট, একটা বি লিম্ফোসাইট। কোনো অসুবিধা নেই? হ্যাঁ কি না, কোনো ডাউট থাকলে আমাকে বলবে। বোঝা গেছে না যায়নি? হয়েছে না হয়নি? হয়েছে তো? তাহলে এই যেটা বললাম আমি, এটা হলো কি, এটা হলো শ্বেতরক্তকণিকার শ্রেণীবিন্যাস। তাহলে আবার বলে দিই, দুটো ভাগে ভাগ করা যায়, একটা দানাবিহীন, একটা দানাদার। দানাবিহীনের দুটো ভাগ, একটা হচ্ছে মোনোসাইট, লিম্ফোসাইট। লিম্ফোসাইটের আবার দুটো ভাগ উৎপত্তি অনুসারে, একটা টি লিম্ফোসাইট, একটা বি লিম্ফোসাইট। আর দানাযুক্ত 3টে ভাগ, নিউট্রোফিল, ইউসিনোফিল, আর একটা কি বেসোফিল। কোনো অসুবিধা নেই? হ্যাঁ কি না? নেক্সট প্রত্যেকে নোট ডাউন করো যে জীবনকাল। আমি প্রত্যেকটা ভাগের আমি কাজ বলবো, তার আগে জাস্ট একটু কমপ্লিট এগিয়ে যাও। যে জীবনকাল, কাজ জীবনকাল, ডাব্লিউবিসির জীবনকাল বলতে পারবে? এটাও কিন্তু কোশ্চেন আসে। ডাব্লিউবিসির আয়ু বা জীবনকাল কোনো আইডিয়া আছে? জানো? গড় আয়ু লিখে নাও 1 থেকে 15 দিন। যেটা আরবিসির ছিল 120 দিন, এর কি, এর মোটামুটি হচ্ছে 1 থেকে 15 দিন। কোনো অসুবিধা নেই? হ্যাঁ কি না বলবে আমাকে। জীবনকাল লেখা হয়েছে। এরপরে ভালো করে শুনে রাখো, এরপরে আমার কাজ হবে এই যে 5 প্রকার। 5 প্রকার বলতে কি কি? 5 প্রকার বলতে এই মোনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, এই 5 প্রকার। 5 প্রকারের আয়তন কীরকম, 5 প্রকারের আয়তন কীরকম, আর এদের সংখ্যা কত থাকে, আর এদের কাজ। আমার হবে এই 5 প্রকারটাকে এইভাবে লেখানো। বুঝতে পারলে? এই ইনফরমেশানগুলো কিন্তু কাজে লাগে। জাস্ট লিখে নাও। ফার্স্ট হেডিং করো প্রত্যেকে যে নিউট্রোফিল, 1 নম্বর দিয়ে লিখবে নিউট্রোফিল। নিউট্রোফিল, তাহলে নিউট্রোফিল কি? দানাযুক্ত না দানাদার? দানাবিহীন বলো। দানাযুক্ত। হ্যাঁ কি না? গ্রানুলোসাইট বলা হয়েছে দানাযুক্ত। তাহলে দেখো, ফার্স্ট এর পয়েন্ট কি বলেছিলাম, কি লেখাবো? আয়তন। আয়তন সায়নী কোনো আইডিয়া আছে নিউট্রোফিলের আয়তন সম্পর্কে? দেখো, ভুলে যাওয়াটা স্বাভাবিক, লিখে নাও 10 থেকে 15 মাইক্রোমিটার এর গড় ব্যাস। অসুবিধা নেই। এর সংখ্যা খুব গুরুত্বপূর্ণ, কেন লেখাচ্ছে আমি পরে বলছি। সংখ্যা কত? 3000 থেকে 6000 হচ্ছে প্রতি মাইক্রোলিটার রক্ত। বোঝা গেল? নেক্সট যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, এর কাজ বলতে পারবে কেউ? নিউট্রোফিলের কাজ লিখে নাও, আগ্রাসন পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে। আগ্রাসন পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে। বলো, কোনো সমস্যা থাকলে বলবে আমাকে। হয়েছে না হয়নি? তাহলে এই রকমভাবে কিন্তু আমি পয়েন্ট। আগ্রাসন পদ্ধতি বলতে কোনো যখন দেহ কোষে যখন কোনো দেহ কোষে যখন কোনো বাইরে থেকে কোনো জীবাণু বা অ্যান্টিজেন প্রবেশ করে, তার ওপর তাকে ঘিরে ধরে এই নিউট্রোফিল কী করে? সেই জীবাণুকে ধ্বংস করে। অর্থাৎ অ্যান্টিজেনের বিপরীতে নিউট্রোফিল তাকে আক্রমণ করে এই রোগ জীবাণু ধ্বংস করছে বলে এই পদ্ধতিকে আগ্রাসন পদ্ধতি বলা হয়। বুঝতে পারলে? কোনো অসুবিধা নেই? চলো, তাহলে এই হলো নিউট্রোফিল। সৌমেন লেখা হয়েছে, আর কোনো লেখা হলে বলবে আমাকে। চল পরে লেখো ইউসিনোফিল, জলদি করো।
2 নম্বর দাও, 2 নম্বর দিয়ে লেখো ইউসিনোফিল। ইউসিনোফিল বলো, দানা দানা দানাযুক্ত না দানাবিহীন? রূপালী কী হবে? দানাযুক্ত। নেক্সট, এর কি আয়তন? কেউ বলতে পারবে? কারো কোনো আইডিয়া আছে আয়তন সম্পর্কে? দেখো, মনে থাকলে তবে বলো, লিখে নাও 10 থেকে 14 মাইক্রোমিটার। এর লিখে নাও সংখ্যা। সংখ্যা কত বলা যাবে? কম সংখ্যায় বর্তমান 150 থেকে 300 প্রতি মাইক্রোলিটার রক্ত। নেক্সট, থার্ড পয়েন্ট হচ্ছে কাজ। এর কাজ কি? খুব ইম্পর্টেন্ট। ইউসিনোফিলের কাজ কিন্তু পরীক্ষায় খুব আসে। দেখো, এটা ইও লিখতে পারো, ইও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। হস্যও লিখতে পারো, হস্যও লিখতে পারো। ইউসিনোফিল এর কাজ কি বলা যাবে? লিখে নাও হিস্টামিন ক্ষরণ করে অ্যালার্জি প্রতিরোধ করে। হিস্টামিন ক্ষরণ করে অ্যালার্জি প্রতিরোধ করে। অ্যালার্জি প্রতিরোধ করে। হচ্ছে হিস্টামিন ক্ষরণ করে অ্যালার্জি প্রতিরোধ করে। অসুবিধা নেই কিছু। চলো নেক্সট, 3 নম্বর হেডিং করো বেসোফিল। একটা জিনিস মনে রাখবে, যেসব নামের যে 3টে নামের লাস্টে ফিল আছে সেগুলি দানাযুক্ত, আর যেগুলো লাস্টে সাইট আছে সেগুলো দানাবিহীন। মনে রাখার কৌশল বলে দিলাম। দেখো, এটাই দানাযুক্ত। ফার্স্ট লেখো আয়তন। আয়তন কত? লিখে রাখো 8 থেকে 10 মাইক্রোমিটার। ওকে, নেক্সট লিখে নাও সংখ্যা। সংখ্যা কত? লিখে নাও, খুব কম থাকে, কোনো কোনো জায়গায় শূন্যও থাকে। 0 থেকে 400টি প্রতি মাইক্রোলিটার রক্ত। হচ্ছে এবার বেসোফিলের কাজ কি? খুব গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এর কাজ বারবার কোশ্চেন আসে। এই ইউসিনোফিলের কাজ আর বেসোফিলের কাজ খুব পরীক্ষায় আসতে দেখা যায়। কি কাজ? লিখে রাখো হেপারিন নিঃসরণ করে রক্ত তঞ্চনে বাধা দেয়। রক্ত তঞ্চন অর্থাৎ জমাট বাঁধতে বাধা দেয়। হয়েছে? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, হ্যাঁ কি না। চলো নেক্সট, 4 নম্বর মোনোসাইট। দেখো, সাইট মানেই বলেছিলাম কি? মোনোসাইট। সাইট মানে কি বলেছিলাম? যে এটি দানাবিহীন। গুরুত্বপূর্ণ। এর আয়তন লিখে রাখো 7 থেকে 16 মাইক্রোমিটার। একই ব্যাপার, 7 থেকে 16 মাইক্রোমিটার গড় ব্যাস। নেক্সট, সংখ্যা নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ। যে 300 থেকে 600টি প্রতি মাইক্রোলিটার রক্ত। কাজ লিখে রাখো রোগ জীবাণু ধ্বংস। সেই একই আগ্রাসন পদ্ধতি, রোগ জীবাণু ধ্বংস। হচ্ছে? বোঝা গেল? চলো 5 নম্বর লাস্ট টপিক আজকের, নোট ডাউন করো, যে লিম্ফোসাইট। লিম্ফোসাইট দানাবিহীন, গুরুত্বপূর্ণ কিন্তু লিম্ফোসাইট। লিখে নাও লিম্ফোসাইট। তাহলে কী হবে? আয়তন কত? আয়তন কত লেখো, যে 12 থেকে 20 মাইক্রোমিটার। হয়েছে? নেক্সট লিখে রাখো সংখ্যা। এর সংখ্যাও অনেক পরিমাণে বর্তমান, তবে নিউট্রোফিলের থেকে কম। লিখে রাখো 1500 থেকে 4000 প্রতি মাইক্রোলিটার রক্ত। কাজ কি? এর কাজও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর কাজও কিন্তু কোশ্চেনে আসে। কী কাজ? লিখে রাখো যে অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ জীবাণু ধ্বংস করে বা রোগ আক্রমণ প্রতিরোধ করে। অ্যান্টিবডি তৈরি করে রোগ প্রতিরোধ করে। কোনো অসুবিধা নেই? বলো, বুঝতে পারলে কি না? কোনো ডাউট থাকলে বলো আমাকে। তাহলে বলো, এর যখন 5টা ভাগের যখন আমি কাজ পেয়ে গেছি, তাহলে শ্বেত রক্তকণিকার কাজও আমি বলতে পারি। তাহলে শ্বেত রক্তকণিকার প্রধানত 3 রকম কাজ বর্তমান। প্রধান কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা বা রোগ জীবাণু ধ্বংস করা। তারপরে কাজ হচ্ছে অ্যালার্জি রোগ প্রতিরোধ করা। আর তারপরে হচ্ছে হেপারিন নিঃসরণ করে রক্ততঞ্চনে সাহায্য করা। হ্যাঁ, রক্ততঞ্চন প্রতিরোধ করা।
বোঝা গেছে? বলো, কোনো ডাউট থাকলে বলবে। 5 প্রকার যে ভাগ বললাম, 5 প্রকার ভাগের কোনো ডাউট আছে বা কোনো সমস্যা আছে বলো আমাকে প্রত্যেকে। হয়েছে তো? দেখো, পরের দিন কি পড়াবো? পরের দিন পড়াবো লিম্ফোসাইটের 2টো ভাগ, তার সঙ্গে অনুচক্রিকা কমপ্লিট করার পরে অনুচক্রিকা ডাব্লিউবিসি ও আরবিসি কম হলে কি হয়, বেশি হলে কি রোগ হয়, বা এদের 3টি এই কণিকার ওপর ভিত্তি করে যে রোগগুলো সৃষ্টি হয় এই রোগ সম্পর্কে কিন্তু আমরা ডিসকাস করব। তারপরে আমরা লাস্ট টপিক এই চ্যাপ্টারটি করে যাব, সেটা হচ্ছে রক্ততঞ্চন ও ABO পদ্ধতি, যেটা 1900 সালে ভিয়েনার চিকিৎসক বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার যেটা আবিষ্কার করেছিল। ABO পদ্ধতি, রক্তকে 4টে ভাগে যে ভাগ করার পদ্ধতি, সেটা আমরা পরের দিন ডিসকাস করব। ঠিক আছে? দেখো, যেটুকু হচ্ছে তোমরা কিন্তু ভালো করে নোট ডাউন করো, ভালো করে পড়তে থাকো, কোনো অসুবিধা নেই কারোর। হয়েছে? চলো, আজকে এতটাই থাক। প্রত্যেকে আলাদা করে কিন্তু বায়োলজি খাতা বানাও। ওয়েট, প্রত্যেকে আলাদা করে বায়োলজি খাতা বানাও। বায়োলজি খাতা বানিয়ে এরকমভাবে নোট ডাউন করা থাকে। তাহলে এই বায়োলজি কী কী টপিক পড়া হলো বা কী কী পড়া হচ্ছে ভালো করে শুনে নাও। কী কী হলো? ফার্স্ট টপিক হচ্ছে কোষ, দেন কলা, দেন উদ্ভিদের বিভিন্ন অংশ, তারপরে সালোক সংশ্লেষ, তারপরে আমি ফিজিওলজিক্যাল পার্টে ফিরে এলাম, যেটা হচ্ছে রক্ত ও দেহ তরল। তোমরা কিন্তু প্রথমে একটা খাতা, বায়োলজি খাতার ফার্স্টে কোন চ্যাপ্টার হচ্ছে 1, 2, 3, 4 করে নোট ডাউন করে রাখবে। বায়োলজির সিলেবাস সব থেকে বড়, বুঝতে পারলে? কোনো অসুবিধা থাকলে আমাকে জানাও। হ্যাঁ রূপালী, কী বলছিলে? বোঝা যাচ্ছে না, একদমই বুঝতে পারছে যে ডাব্লিউবির এক্সাম কী হবে, কবে হবে। তবে পড়তে থাকো। বোঝা যাচ্ছে না হবে কি না, তবে তোমরা পড়তে থাকো। এখন ম্যাথ রিজনিংয়ের উপর বেস করে ভালো করে পড়তে থাকো। মনে প্রাণে চাইছি একটু পিছিয়ে যাক, তাহলে আরেকটু ভালোভাবে প্রিপারেশন নেওয়া যাবে। যদি হয় তাহলে অসুবিধাও হবে না। ম্যাথ রিজনিংয়েরটা অনেকটাই করা আছে, হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। ম্যাথ রিজনিংয়ের বেস করে তোমাদের প্রিলিমিনারি ঠিক কভার হয়ে যাবে। জিকে পোর্শনটা আমি এবার কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকের ওপর নোট দেওয়া স্টার্ট করব, কিন্তু জানি না কি হবে। আমি স্ট্র্যাটেজির ক্লাস নেবো এবার। হ্যাঁ, আমার ঠিকই বলেছো, আমি আগামী 2 সপ্তাহে আমি স্ট্র্যাটেজির ক্লাস বেশি করে রাখবো। ঠিক আছে? চলো, আজকে এতটা থাক। যদি কারো কোনো পার্সোনাল কোনো নোট প্রয়োজন হয় বা কোনো কিছু হয় আমাকে একটু জিজ্ঞাসা করে নেবে। ঠিক আছে? চলো, আজকে এতটাই।